হ্যালো বন্ধুরা, আগের দিন আমি তোমাদের এই হান্টার্স টু গ্যাদারার্স যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের পার্ট ওয়ানটা পড়িয়েছিলাম। ঠিক আছে, কীভাবে তারা ফার্মার্স এবং হার্ডার্স হয়ে উঠলো সেটা সম্বন্ধে আজকে আমি তোমাদের পার্ট টু শুরু করব। তাহলে শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে ডোমেস্টিকেশন বলে যে পয়েন্টটা সেটা ভালো মতো বুঝবে। ডোমেস্টিকেশন বলতে কাউকে পোষ মানানো, কোনো পশুকে কোনো অ্যানিমেলকে পোষ মানানো, মানে হচ্ছে তাকে নিজের কাছে রেখে দিয়ে তাকে ট্রেনিং দেওয়া যেটাকে বলে। তারপরে দেখো, is the same given to the process in which the people grow plants and look after animals. এটা সেম প্রসেস যেভাবে পিপলস যে প্ল্যান্টগুলোকে দেখাশোনা করতো সেভাবে পশুগুলোকেও দেখাশোনা করতো। ভেরি অফেন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস দ্যাট আর টেন্ডেড বাই পিপল বিকাম ডিফারেন্ট ফ্রম ওয়াইল্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। দিস ইজ বিকজ পিপল সিলেক্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ফর ডোমেস্টিকেশন। আর যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে প্ল্যান্টস এবং অ্যানিমেলগুলো ইউজ করতো তারা ওয়াইল্ড হতো না, যেহেতু তাদেরকে পোষ মানাতে হবে, তাই ওয়াইল্ড হলে তাদেরকে পোষ মানানো খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল দে সিলেক্ট দোজ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, দেখো, দে অলসো সিলেক্ট প্ল্যান্টস অ্যান্ড yield লার্জ সাইজ গ্রেইন they and have strong stalks capable of bearing and the weight of the ripe grain. Seeds from selected plants are preserved and sown to ensure that new plants will have the same qualities. তো যেই প্ল্যান্ট তারা ওখানে গ্রো করতো সেই প্ল্যান্টের যে সিডসগুলো ছিল সেগুলোকে তারা রেখে দিত যাতে পরবর্তী সময় সেগুলো দিয়ে আবার নিউ প্ল্যান্টস গ্রো করা যায়। ঠিক আছে, among animals those that are relatively gentle are selected for breeding. আর অ্যানিমেলদের মধ্যে যেগুলো জেন্টেল, তো জেন্টেল বলতে খুব নরম স্বভাবের যেসব অ্যানিমেলসরা ছিল তাদেরকে সিলেক্ট করা হতো পালন করার জন্য। ঠিক আছে, as a result gradually domesticated animals and plants become different from wild animals and plants. For example, the teeth and the horns of wild animals are usually much larger than those of domesticated animals. এই যে তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে দাঁতের যে টিথ আছে সেই টিথের যে এটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, যেটা বড় টিথ সেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলের টিথ, আর যেটা ছোটো টিথ সেটা হচ্ছে ডোমেস্টিকেটেড অ্যানিমেলের টিথ। ঠিক আছে, বা যেটাকে বলা হয় জেন্টেল অ্যানিমেলের টিথ। ঠিক আছে, এর জন্য যারা মানুষ ছিল তারা কী করতো, তারা বেশিরভাগ যারা জেন্টেল অ্যানিমেল ছিল তাদেরকে নিজেদের ডোমেস্টিকেট করার চেষ্টা করতো। ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমেলের থেকে। এবার দেখো, এখানে বলেছে লুক অ্যাট দিস টু সেটস অফ টিথ, হুইচ ডু ইউ থিঙ্ক বিলং টু এ ওয়াইল্ড পিগ অ্যান্ড হুইচ ডোমেস্টিকেটেড ওয়ান। তো তোমাকে এখানে ছবি দেখে বলতে বলেছে কোনটা ডোমেস্টিকেটেড পিগের টিথ আর কোনটা হচ্ছে ওয়াইল্ড পিগের টিথ। তো তোমরা ছবি দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। দেখো, ডোমেস্টিকেশন ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রসেস দ্যাট টুক প্লেস ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ডোমেস্টিকেশন হচ্ছে একটা গ্র্যাজুয়াল প্রসেস যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। ইট বিগ্যান অ্যাবাউট 12,000 ইয়ার্স এগো। এটা শুরু হয়েছিল প্রায় 12,000 বছর আগে, বা 12,000 ইয়ার আগে এটা শুরু হয়েছিল। ভার্চুয়ালি অল প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল প্রডিউস দ্যাট উই ইউজ অ্যাজ ফুড টুডে ইজ রেজাল্ট অফ ডোমেস্টিকেশন। আমরা যেই খাবার আজকের দিনে তৈরি করি সেটা সেই পুরনো সময়কার যেই প্ল্যান্টসগুলো ছিল সেগুলো ডোমেস্টিকেশনের ফলেই আমরা আজকে খাবার তৈরি করতে পারি। ঠিক আছে, সাম অফ দ্য আর্লিয়েস্ট প্ল্যান্টস টু বি ডোমেস্টিকেটেড ওয়ার হোয়েট অ্যান্ড বার্লি। পুরনো যেই প্ল্যান্টসগুলো আছে যেগুলোকে প্রথম ডোমেস্টিকেট করা হয়েছিল সেগুলো ছিল হোয়েট এবং বার্লি। ঠিক আছে, দ্য আর্লিয়েস্ট ডোমেস্টিকেটেড অ্যানিমেলস ইনক্লুড শিপ অ্যান্ড গোট। আর সবথেকে পুরনো যেই অ্যানিমেলকে ডোমেস্টিকেট করা হয়েছিল সেগুলো হচ্ছে শিপ এবং গোট। ঠিক আছে, এ নিউ ওয়ে অফ লাইফ। ইফ ইউ প্ল্যান্ট এ সিড ইউ উইল নোটিস দ্যাট ইট টেকস সাম টাইম টু গ্রো। যদি তুমি কোনো একটা গাছ লাগাও তখন তুমি দেখবে সেটা একটু টাইম লাগে সেটা গ্রো করতে। দিস মে বি ফর সেভারাল ডেইজ, উইকস, মান্থস অ্যান্ড ইন সাম কেসেস ইয়ার্স। সেটা হয়তো কিছু দিন সময় লাগে, কিছু সপ্তাহ সময় লাগে, কিছু মান্থস সময় লাগে, বা কোনো কোনো সময় বছরেরও বেশি লাগে। When people began growing plants, it meant that they had to stay in the same place for a long time, looking after the plants, watering, weeding, driving away animals and birds till the grain ripened. তো এটা থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে মানুষ তারা যেখানে তারা গাছ বুনতো বা সিডস গ্রো করতো, ঠিক আছে, সেখানেই তারা অনেক সময় থাকতো। কারণ অনেক সময় থাকতে হতো কারণ হচ্ছে একটা সিড যখন গ্রো করানো হয় প্ল্যান্ট হিসেবে তখন সেখানে সেইগুলোকে জল দিতে হয়, সেখান থেকে যেই পাখি বা অ্যানিমেলসরা আছে ওয়াইল্ড তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে হয়, নয়তো তারা যে গাছটা আছে সেটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে,
এর জন্য তাদেরকে সেখানে অনেক দিন থাকতে হয়। অ্যান্ড দেন দ্য গ্রেইন হ্যাড টু বি ইউজড কেয়ারফুলি, এবং তারপর গ্রেইন যেগুলো ছিল সেগুলোকে কেয়ারফুলি ইউজ করা হতো যখন সেটাকে যখন সেই ফসল পেকে যাওয়ার পর সেটাকে তোলা হতো জমি থেকে, ঠিক আছে। As grain had to be stored for both food and seed, people had to think of ways strong it. তো যেই সিড গ্রেইনগুলো ছিল, গ্রেইনকে সব ফুডের জন্য ইউজ করা হতো এবং সিডের জন্য ইউজ করা হতো। ফুড এবং সিডের জন্য কীভাবে ইউজ করা হতো, গ্রেইন যেটা ছিল সেটাকে প্রথমে তো খাওয়ার জন্য ইউজ করা হতো এবং তারপরে কিছু প্রিজার্ভ করে রাখা হতো যাতে পরবর্তী সময়ে ওই সিড দিয়ে আবার নতুন প্ল্যান্ট গ্রো করানো যায়, ঠিক আছে। People had to think of ways of storing it in many areas. They began making large clay pots or oak baskets to dug pits into the ground. তারা অনেক বড় বড় ক্লে পটস যেগুলো আছে মাটির পাত্র তৈরি করেছিল বা মাটির জার তৈরি করেছিল, যার মধ্যে তারা ওই সিডগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারে। এবার দেখো, storing animals multiply naturally. Beside, if they are looked after carefully, they provide milk, which is an important source of food, and meat whenever required. তো স্টোরিং অ্যানিমেলসদেরকে প্রিজার্ভ করে রাখার খুব একটু প্রয়োজন হতো না, কারণ হচ্ছে অ্যানিমেলসরা ন্যাচারালি ব্রিডিং করতো, আর তার ফলে তারা কী করতো, ন্যাচারালি তাদের সংখ্যায় তারা বাড়তো। এবার অ্যানিমেলসরা ডোমেস্টিকেট করার প্রয়োজন কেন হয়েছিল, বিকজ অফ দেয়ার মিল্ক, তাদের দুধ যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং মিট যখন খুশি তারা চাইতো তখন তারা অ্যানিমেলসদের মিট খেতে পেতো, ঠিক আছে। ইন আদার ওয়ার্ডস, অ্যানিমেলস দ্যাট আর রিয়ার্ড ক্যান বি ইউজ এজ এ স্টোর অফ ফুড। আর অ্যানিমেলস যারা ছিল, অন্য কথায় বলা যেতে পারে যে অ্যানিমেলস যারা ছিল যাদেরকে পালন করা হতো তারা তাদের মানুষদের স্টোর অফ ফুড ছিল, মানে খাবারের একটা খাবার স্টোর করে রাখা যাকে বলা হয়, সেটা তার জন্য অ্যানিমেল যে ছিল তাদেরকে ডোমেস্টিকেট করা হতো, ঠিক আছে। Finding out about the first farmers and herders, you will notice a number of blue squares. Each marks a site from where the archaeologists have found evidence of early farmers and herders. তোমরা দেখেছিলে ম্যাপে যেখানে একটু ব্লু স্কোয়ার করা ছিল, সেখানে আর্কিওলজিস্ট যারা ছিল তারা কী পেয়েছিল, তারা ফার্মার্স এবং হার্ডার্সের যে সাইন বা চিহ্ন আছে সেটা সেখান থেকে পেয়েছিল বা এভিডেন্স পেয়েছিল। দিস আর ফাউন্ড অল ওভার দ্য সাবকন্টিনেন্ট, আর এটা পুরো সাবকন্টিনেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স আর দ্য নর্থ ওয়েস্ট, আর সবথেকে বেশিরভাগ যে ইম্পর্টেন্ট যে জায়গাটা ছিল সেটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকটায়, ইন প্রেজেন্ট ডে কাশ্মীর অ্যান্ড ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া, যেটা এখন প্রেজেন্ট ডেতে কাশ্মীর এবং ইস্ট এবং সাউথ ইন্ডিয়ার দিকে পাওয়া যায়, ঠিক আছে। To find out whether these sites were settlements of farmers and herders, scientists study evidence of plants and animal bones. One of the most exciting finds include the remains of burnt grain. সবথেকে যে ইম্পর্টেন্ট যে রিমেন্স যেটা পাওয়া গেছে বা আর্কিওলজিস্টরা পেয়েছে সেটা হচ্ছে বার্ন্ট গ্রেইন, বা হচ্ছে পুড়ে যাওয়া যে শস্য সেটার কথা বলা হয়েছে, বা পুড়ে যাওয়া যে গ্রেইনটা আছে সেটার কথা বলা হয়েছে। Scientists can identify these grains, and we know that a number of crops were grown in the different parts of the subcontinent. আর যারা আর্কিওলজিস্ট বা সায়েন্টিস্ট আছে তারা কী করেছিল, এই গ্রেনটাকে আইডেন্টিফাই করেছিল গ্রেন হিসেবে, যার ফলে আমরা জানতে পারি যে সেই সময়েও চাষবাস বা ফার্মিংয়ের রীতিটা প্রচলন ছিল, ঠিক আছে। They can also identify the bones of different animals. ডিফারেন্ট অ্যানিমেলস যারা ছিল, মানে বিভিন্ন ধরনের অ্যানিমেলস, তাদের বোনকে তারা আইডেন্টিফাই করেছিল আর্কিওলজিস্টরা, ঠিক আছে। টু আর সেটেল ইন লাইফ, আর্কিওলজিস্ট হ্যাভ ফাউন্ড ট্রেসেস অফ হার্টস অর হাউসেস অ্যাট ফ্রম সাইটস। আর্কিওলজিস্টরা যারা ছিল তারা হার্টস এবং হাউসেস যে রিমেন্স আছে সেটা বিভিন্ন জায়গা থেকে পেয়েছিল। ফর ইনস্টেন্স, ইন বুরজা হোম ইন প্রেজেন্ট ডে কাশ্মীর, পিপল বিল্ড পিট হাউসেস। তো পিট হাউসেস কোথায় বানাতো মানুষ, বুরজাহোম বলে একটা জায়গা ছিল যেটা প্রেজেন্ট ডে কাশ্মীরে অবস্থিত, সেই জায়গায় মানুষ পিট হাউস বানাতো। হুইচ ওয়ার ডাগ ইন্টু দ্য গ্রাউন্ড, যেটা মাটিতে গর্ত করে তারপর বানানো হতো, উইথ স্টেপস লিডিং ইন্টু দেম, এবং তার মধ্যে ছোটো ছোটো সিঁড়ি থাকতো, যেটাকে বলে স্টেয়ার্স, সেগুলো থাকতো এবং সেটা মাটির তলায় বানানো হতো, ঠিক আছে। তাহলে এই পিট হাউস কোথায় বানানোর প্রচলন ছিল, পিট হাউস বানানো হতো হচ্ছে বুরজাহোম, যেটা এখন প্রেজেন্ট ডেতে কাশ্মীরে অবস্থিত। These may have provide shelter in cold weather. Archaeologists have also found cooking hearths both inside and outside the huts. তো এই ঘরগুলো কী করতো, এই ঘরগুলো শীতকালে মানুষদেরকে বাসস্থানের জন্য খুব উপযোগী ছিল, বা তাদেরকে ওয়ার্ম প্রোভাইড করতো। এবং আর্কিওলজি যারা ছিল তারা বিভিন্ন রান্নার যেই জায়গা সেটারও চিহ্ন পেয়েছে ঘরের বাইরে এবং ঘরের ভেতরেও। এবার দেখো,
which suggests that depending on whether people could cook food either indoors or outdoors. তাহলে ডিপেন্ডিং অন ওয়েদার মানে বর্ষা হলে তো বাইরে কুকিং করা যেত না, তখন মানুষ ঘরে ভেতরে কুকিং করতো, তাই এখানে আর বলা হয়েছে। এটার থেকে এইটা প্রমাণ হয় যে মানুষ ওয়েদারের ওপর ভিত্তি করে কখনো ঘরে ভেতর বা কখনো ঘরের বাইরে কুকিং করতো, ঠিক আছে। Draw a peat house. Stone tools have been found from many sites as well. Many of these are different from the earlier Paleolithic tools, and that is why they are called Neolithic. যে স্টোন টুলস অনেক পাওয়া গেছে বিভিন্ন সাইট থেকে, ঠিক আছে, কিন্তু এই স্টোন টুলস যেগুলো ছিল সেগুলো আগের যে প্যালিওলিথিক এজে যে স্টোন টুলস ছিল সেগুলো থেকে অনেকটা ডিফারেন্ট ছিল, তাই এই টুলসগুলোকে বলা হতো নিওলিথিক টুলস, ঠিক আছে। These include tools that were polished to give fine cutting edge, and mortars and the pestles used for the grinding and grain আদার প্ল্যান্ট প্রডিউস। তো এই যে স্টোন টুলসগুলো সেগুলো খুব সুন্দরভাবে পালিশ করা থাকতো, যার ফলে এটার একটা খুব একটা সুন্দর এজ ছিল, যেটা খুব ধারালো ছিল, ঠিক আছে। অ্যান্ড মর্টার অ্যান্ড পেস্টেলস মানে হচ্ছে যে মর্টার পেস্টেলস ছিল সেগুলো কী কিসের জন্য ইউজ করা হতো? গ্রিন্ডিং দ্য গ্রেন, যে গ্রেনটা আছে শস্য দানাটা আছে সেটাকে গ্রেইন করার জন্য, যেমন মিক্সার মেশিনে তোমরা যেটাকে গ্রিন করো সে মিক্স করো সেরকম করার জন্য ইউজ করা হতো। মর্টার্স অ্যান্ড পেস্টেলস আর ইউজ ফর দ্য গ্রাইন্ডিং গ্রেন ইভেন টুডে। মর্টার্স এবং পেস্টেল যেটা ছিল সেটা এখনও গ্রাইন্ডিং করার জন্য ইউজ করা হয়। যে গ্রামের যেই জায়গাগুলো আছে সেখানে এক ধরনের একটা হাতে ঘোরানো মেশিন টাইপের পাওয়া যায়, ওর মধ্যে যে গ্রেনস আছে সেটাকে দিয়ে দিতে হয়, যার ফলে তারপরে ওটাকে ঘোরালে যে গ্রেনসগুলো আছে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেটা ইউজ করতে সুবিধা হয়, ঠিক আছে। Tools of the Paleolithic types continue to be made and used, and remember some tools were also made of bone. প্যালিওলিথিক টাইমের যেই টুলসগুলো ছিল সেগুলো বেশি কিছু কিছু টুলস আবার বোন দিয়েও তৈরি হতো, ঠিক আছে। Many kinds of earthen pots also have been found. These were sometimes decorated and are used for storing things. তো বিভিন্ন সময় বিভিন্ন আর্থেন পটস যেগুলো আছে সেই পটসগুলো পাওয়া গেছে। কিছু কিছু সময় সেই পটসগুলো ডিজাইন করা থাকতো, আর কিছু কিছু সময় সেগুলো ডেকোরেট করা থাকতো না, আর সেগুলো ইউজ হতো বেশিরভাগ সময় স্টোর করার জন্য কোনো কিছু। পিপল বিগেন ইউজিং পটস ফর কুকিং ফুড। আর এরপরে মানুষ রান্না করার জন্য পট ইউজ করতে শুরু করলো, especially grains like rice, wheat and lentils that now become an important part of the diet. তো মানুষ কিসের জন্য ইউজ করতো পট? এই যে পট যেটা দেখতে পাচ্ছ এটা মানুষ ইউজ করতো রান্না করার জন্য ইউজ করতো, বেশিরভাগ ক্ষেত্রে রাইস, বার্লি, হোয়েট এবং লেন্টিলস বা ডাল যেটাকে বলা হয় সেটার জন্য ইউজ করতো, সেটা রান্না করার জন্য। দেখো, দে বিগেন ওয়েভিং ক্লোথস, তারা ক্লোথস সেটাকে ওয়েভ করতো ইউজিং ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস, ফর এক্সাম্পল কটন দ্যাট কুড নাও বি গ্রোন। এবং তারা সেই যে ক্লোথস আছে সেটাকে ওয়েভ করতে কিসের সাহায্যে? কটনের সাহায্যে, যেটা এখনও পাওয়া যায়। ডিড থিংস চেঞ্জ এভরিওয়ার অ্যান্ড অল অ্যাট ওয়ান্স? এবার এখানে তোমাকে কোশ্চেন করেছে তখন যেই সময়টা ছিল সেটার সঙ্গে এখনকার সময় পুরোটা চেঞ্জ হয়ে গেছে? নট কোয়াইট। ইন মেনি এরিয়াস মেন অ্যান্ড ওমেন স্টিল কন্টিনিউ টু হান্ট অ্যান্ড গ্যাদার ফুড। এখনও অনেক অনেক জায়গায় যে মানুষ আছে সে মানুষ খাবারের জন্য শিকার করে এবং ফুড কালেক্ট করে। অ্যান্ড এলসওয়্যার পিপল অ্যাডাপ্টেড ফার্মিং অ্যান্ড হার্ডিং স্লোলি। এবং মানুষ ধীরে ধীরে হার্ডিং এবং ফার্মিং ধীরে ধীরে শিখছে। ওভার সেভারাল থাউজেন্ড ইয়ার্স বিসাইডস ইন সাম কেসেস পিপল ট্রাই টু কম্বাইন দিস অ্যাক্টিভিটিস ডুইং ডিফারেন্ট থিংস ডিউরিং ডিফারেন্ট সিজন। তো মানুষ এখনও বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন কাজ করে, ঠিক আছে। এই সিজনে এই জিনিসটা ভালো হচ্ছে তো এই সিজনে এই ফার্মিংটা ভালো করছে, এবং পরের সিজনের জন্য যে ফার্মিং সেটা পরের সিজনে করছে, ঠিক আছে। এবার মানুষ সিজন ওয়াইজ কাজ করছে। এ ক্লোজার লুক লিভিং ইন দ্য ডাইং অফ মেহেরগড়। এবার তোমাদের যে মেহেরগড় যে সভ্যতাটা আছে বা মেহেরগড় যে সিভিলাইজেশনটা আছে সেটা সম্বন্ধে একটু পড়তে হবে। দেখো, দিস সাইট ইজ লোকেটেড ইন ফার্টাইল প্লেন নিয়ার দ্য বোলান পাস হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুটস ইন টু দ্য ইরান, ঠিক আছে। এই মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় যে সাইটটা আছে সেটা আছে লোকেটেড ইন এ ফার্টাইল প্লেন, খুব একটা সমভূমি এলাকায় আছে, যেটা বোলান পাসের পাশে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রুটস টু দ্য ইরান, এবং ইরানের একটা মোস্ট ইম্পর্টেন্ট রুট এটা। মেহেরগড় ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য প্লেসেস হোয়ার পিপল লার্ন টু গ্রো বার্লি অ্যান্ড হোয়েট। মেহেরগড় ছিল এমন একটা প্লেস যেখানে মানুষ শিখেছিল বার্লি এবং হোয়েটকে গ্রো করা, ঠিক আছে। অ্যান্ড রেয়ার শিপ অ্যান্ড গোডস ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস এরিয়া। তো ফার্স্ট টাইম যে মনে রাখবে সর্বপ্রথম বা ফার্স্ট টাইম শিপ এবং গোড যারা ছিল তাদেরকে কোথায় পালন করা হতো? সেটা ছিল হচ্ছে মেহেরগড়ে।
ইট ইজ দ্য ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ভিলেজ দ্যাট উই নো অ্যাবাউট, আর এটা সব থেকে পুরনো ভিলেজ যেটা ছিল সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। অ্যাট দিস সাইড মেনি অ্যানিমেল বোনস আর ফাউন্ড, আর এখানে অনেক অ্যানিমেলসের যে বোনস আছে সেগুলো পাওয়া গেছে, বোনস অফ ওয়াইল্ড অ্যানিমেলস সাচ এজ দ্য ডিয়ার অ্যান্ড পিগ অ্যান্ড অলসো বোনস অফ শিপ অ্যান্ড গোট আর ফাউন্ড, বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলসের বোনসও পাওয়া গেছে, তাছাড়া বিভিন্ন শিপ এবং গোটেরও বোনস পাওয়া গেছে। আদার ফাইন্ডস অ্যাট মেহেরগড় ইনক্লুড রিমেন্স অফ দ্য স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার হাউসেস, তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ যে রেক্ট্যাঙ্গুলার হাউসেস আছে সেটাও মেহেরগড়ে পাওয়া গেছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন মেহেরগড়ের, ঠিক আছে। ইচ হাউস হ্যাড 4 or more কম্পার্টমেন্টস, এখানে দেখো 4টে কম্পার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, 4 কম্পার্টমেন্টস আছে এখানে। সাম অফ হুইচ মে হ্যাভ বিন ইউজ ফর স্টোরেজ, কিছু কিছু কম্পার্টমেন্ট স্টোরেজ করার জন্য ইউজ হতো, ফুড গ্রেইনস খাবার স্টোরেজ করার জন্য ইউজ হতো। হোয়েন পিপল ডাই দে রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডস জেনারেলি পে রেসপেক্ট টু দেম, পিপল লুক আফটার লুক আফটার দেম পারহ্যাপস ইন বিলিভ দ্যাট দেয়ার ইজ সাম ফর্ম অফ লাইফ আফটার ডেথ। তো মানুষ যখন মারা যেত, এখানে একটা পিকচার আছে, মানুষ যখন মারা যেত তাদেরকে স্টোর করে রাখার প্রচলন ছিল, মানুষকে তাদেরকে কবর দিয়ে রাখার প্রচলন ছিল, কারণ মানুষ ভাবতো যে মৃত্যুর পরে একটা জীবন আছে। বুরিয়াল ইজ ওয়ান অফ দ্য অ্যাগ্রিমেন্ট, সেভারাল বুরিয়াল সাইটস হ্যাভ বিন ফাউন্ড এট মেহেরগড়, মেহেরগড়ে অনেক বুরিয়াল সাইট পাওয়া গেছে, মানে যেটাকে বলে কবর দেওয়ার জায়গা, সেটা পাওয়া গেছে। ইন ওয়ান ইনস্টেন্স দ্য ডেড পারসন ওয়াজ বুরিড উইথ গোটস হুইচ ওয়ার প্রবাবলি মিন টু সার্ভ অ্যাজ এ ফুড ইন দ্য ওয়ার্ল্ড। তো যে মানুষটা মারা গেছে তার সঙ্গে একটা গোট যে ছিল, গোটকেও তার সঙ্গে একসঙ্গে কবর দেওয়া হতো, কারণ তাদের তখনকার মানুষের ধারণা ছিল যে অন্য জগতে গিয়ে, মৃত্যুর পর মানুষ যে জগতে যায় সেই জগতে গিয়ে যাতে তাদের খাবারের অভাব না হয়, তার জন্য তার সঙ্গে তার যে গোট ছিল সেটাকেও কবর দেওয়া হতো একসঙ্গে, ঠিক আছে। এবার দেখো এলসওয়্যারে কী আছে তোমাদের। Cave painting in France. Find France in your atlas. The painting below from the cave of in France. This site is discovered by our 4 school children more than 100 years ago. তো যে কেভ আছে ফ্রান্সে, একটা কেভ পাওয়া গেছিলো, সেই কেভটা 4টে স্কুল বালক যারা ছিল, স্কুল চিলড্রেন, তাদের দ্বারা পাওয়া গেছিলো। পেইন্টিং মানে তারা ডিসকভার করেছিল। পেইন্টিং লাইক দিস ওয়ার মেড বিটুইন 20,000 and 10,000 years ago. আর এর মধ্যে যে পেইন্টিংসগুলো ছিল এই কেভের মধ্যে, সেগুলো প্রায় 20,000 বা 10,000 years old. Many of these were of animals such as the wild horses and older wild from the cattle, bison, woolly rhinoceros, reindeer, bear, painted in bright colors. আর যেসব অ্যানিমেলস পাওয়া গেছে সেগুলো ছিল হচ্ছে ওয়াইল্ড হর্সেস, তারপর হচ্ছে বাইসন, উলি, ডাইনোসরাস, এইসব যে অ্যানিমেলসরা ছিল তাদের ছবি ওখানে পাওয়া গেছিলো, আর যেগুলো খুব ব্রাইট কালার দিয়ে পেইন্ট করা হয়েছিল। These colors are made from the minerals like the orchard of iron ore, charcoal, and it is possible that these painting were done on the ceremonial occasions. আর যে রঙগুলো সেখানে ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল চারকোল ইউজ করা হয়েছিল সেখানে, এবং তাছাড়া যে আয়রন কালার আছে, আয়রন থেকে যে কালারটা পাওয়া যায় সেই কালারটা ইউজ করা হয়েছিল। এবং এটা ধারণা করা হয় যে বিভিন্ন অকেশনেই তারা এই পেইন্টিংগুলো করতো। এবার দেখো তারপরে ক্যান ইউ থিঙ্ক অফ এনি অফ দ্য রিজনস, এখানে দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ খুবই ব্রাইট কালারের ছবিটা করা হয়েছিল, কেভ পেন্টিং এটা একটা, ঠিক আছে। এবার দেখো এলসওয়্যার আরেকটা পয়েন্ট আছে, নিওলিথিক সাইট, ফাইন্ড তুর্কি ইন ইউর অ্যাটলাস। এবার টার্কির কথা বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নিওলিথিক সাইট, যে টার্কি ছিল সেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নিওলিথিক সাইট ছিল তখনকার সময়। ক্যাটেল হিউইক ওয়াজ ফাউন্ড ইন টার্কি, ক্যাটেল হিউইক যে এটা আছে, যে অ্যানিমেলটা আছে সেটা পাওয়া গেছিলো তুর্কিতে। সেভারাল থিংস আর ব্রড ফ্রম গ্রেট ডিস্টেন্স, ফ্লেন ফ্রম দ্য সিরিয়া, কাউডেইস ফ্রম দ্য রেড সি, শেলস ফ্রম দ্য মেডিটেরিয়ান সি। আর এই যে যে টার্কি ছিল সেখানে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে আসতো, অনেক দূর থেকে আসতো, যেমন ফ্লিন্ট আসতো সাইরিয়া থেকে, কাউডিস আসতো রেড সি থেকে, অ্যান্ড শেলস আসতো মেডিটেরিয়ান সি থেকে, অ্যান্ড ইউজড ইন দ্য সেটেলমেন্ট। রিমেম্বার দেয়ার ওয়ার নো কার্টস, মোস্ট থিংস উড হ্যাভ বিন ক্যারিড অন দ্য ব্যাকস অফ দ্য প্যাক্স অ্যানিমেলস সাচ এস দ্য ক্যাটেল অর বাই দ্য পিপল। একটা কথা মাথায় রাখবে যে এই টার্কি, তখনকার যে টার্কি ছিল সে নিওলিথিক এজে, সে টার্কিতে তখন কোনো কার্ট বা গাড়ি ছিল না, ঠিক আছে, বা গরুর গাড়ি বা ঘোড়া টানা গাড়ি ছিল না, বেশিরভাগই সব অ্যানিমেলের পেছনে ব্যাকে কভার করে, মানে অ্যানিমেলের ব্যাকে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। দেখো তোমাদের এখানে চ্যাপ্টার নম্বর 2 শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমি তোমাদের এনসিইআরটি বেসড কোশ্চেনগুলো করিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।